ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শিব। দর্শক নিশ্চয়ই জানেন যে মোহামেডান 23 বছর পর তারা প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলতে পেরেছে এবং 2007 সালে আসলে প্রিমিয়ার লিগের যুগটা শুরু হয়েছিল। এর আগে যখন এই ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তর যেটি ছিল 2002 সালে সবশেষ মোহামেডান সেই লিগ শিরোপা ঘরে তুলেছিল। একটা উৎসব মুখর পরিবেশ মতিঝিল পাড়ায়। আমরা এই সাফল্যের রহস্যটা কি সাদা কালোদের, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব এবং আছেন সফলতম কোচ মোহামেডানের অন্তত গত 2 যুগের মধ্যে আলফাজ আহমেদ। তবে দর্শক, তার আগে জানিয়ে দিতে চাই দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের শিরোনামগুলো। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। নকিব ভাই, খুব একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে শুরু করতে চাই। আমরা ইউরোপিয়ান লিগগুলোতে লক্ষ্য করলাম যে লিভারপুল শিরোপা জয়ের পরের ম্যাচেই তারা হেরে গেল, বার্সেলোনাকেও দেখলাম ভিয়ারিয়ালের সাথে হারলো, এবং গতকাল মোহামেডান তারাও শিরোপা জয়ের পর তারা হেরে গেছে রহমতগঞ্জের সাথে। একটা কোইন্সিডেন্স, এবং এর পেছনে আসলে কারণটা কি? আসলে যখন চ্যাম্পিয়নশিপ ঘোষণা হয়ে যায় তখন প্লেয়ারদের মধ্যে ওই মানসিকতা, ফাইটিং টেন্ডেন্সিটা কমে যায়। তারপরেও আসলে এই বছর রহমতগঞ্জ ভালো টিম। রহমতগঞ্জ আমাদের ফেডারেশন কাপে ওর সাথে সাথে দৌড়ে আছে, এখনো রানার্স আপে ভালো অবস্থানে আছে। তাই আসলে এটা একটা ব্যাড রেজাল্ট। আসলে 17 মিনিট খেলার পরে আবার পরের দিন খেলা হয়েছে। এটা একটা প্লেয়ারদের পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন হইতে পারে, এটাই মেন কারণ। জি, ওভারঅল আলফাজ ভাই, ওভারঅল মাত্র এখনো পর্যন্ত যদিও 2টি ম্যাচ বাকি আছে খুব সম্ভবত, তারপরও মাত্র 2টি ম্যাচেই হেরেছে মোহামেডান, এবং 2টি দলই মিনসি বলা যায় আসলে আন্ডারডগ দল। রহমতগঞ্জ যদিও বলছিলেন যে রহমতগঞ্জ রানার্স আপে দৌড়ে আছে, এছাড়াও এর আগে ফকিরালপুর লিয়াংমেন্সের সাথে হেরেছিল মোহামেডান। বাকি ওভারঅল একটা ভালো ক্যাম্পেইনিং ছিল এবার মোহামেডানের। সব কিছু মিলিয়ে এই 2 দলের পেছনে হারের কারণটা কি? বসুন্ধরা আবাহনীর মতো দল নয় কেন সেখানে? আসলে ধারাবাহিকতা একটা ব্যাপার আছে সবসময়। আপনি আমাদের টিমটা যদি আপনি দেখেন, মোহামেডান টিমটা আমাদের এই বছর লিগে প্রথম থেকে রেজাল্ট ভালো ছিল, কন্টিনিউ পারফরমেন্স করতেছিল। তো একটা ম্যাচে হোঁচট খেয়েছি, এটা লিগে এটা হতেই পারে, এটা অঘটনের কিছু নয়, কারণ সব টিমই আসে জেতার জন্য। তো ফকিরাপুল সেদিন তাদের দিন ছিল, আমাদের ব্যাটদের ছিল সেদিন, আমাদের প্রচুর মিস হয়েছে, গোলকিপার অনেক ভালো খেলেছে। তো এরকমই যখন হারে টিম তখন সবাই মিলার চেষ্টা করলেও আসলে জয় পাওয়া যায় না। আমার মনে হয় যে এইখান থেকে ওই ফার্স্ট লিগের হারাটা আমাদের আরও বেশি অ্যালার্ট করে দিয়েছে আমাদেরকে, এবং সেকেন্ড লিগে এসে আমরা ভালো শুরু করেছি। তো আসলে আবার চ্যাম্পিয়ন হওয়ার পরে প্লেয়াররা ওই ফাইটিং টেন্ডেন্সিটাও থাকে না, ওই যেটা আগ্রহটা, হ্যাঁ যেটা নকিব বলেছে। তো আমার মনে হয় যে খেলাতে তো হার জিত থাকবেই লিগের ভিতরে, এটা তো সবাই আসে খেলা জিতার জন্য, বাট এখানে যে ভালো খেলবে, যার ভাগ্য ফেভার করবে, সে জিতবে। জি, নকিব ভাই, আসলে কোন বিষয়টা সবচেয়ে বেশি কাজ করেছে মোহামেডানের এইরকম উদ্দীপ্ত হওয়ার পেছনে? আপনার কাছে কি মনে হয় যে একটা দীর্ঘ সময় খরা ছিল, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে রিলেগেশনেও পড়ে যেতে পারে মোহামেডান, সেখান থেকে একেবারে লিগ চ্যাম্পিয়ন করা মোহামেডানকে, এই পথটা যদি একটু? আসলে এটা হলো টোটাল জিনিসটাই হলো আমাদের ডিসিপ্লিনের কারণ। আর আমরা মোহামেডান টিম তো এক সময় চ্যাম্পিয়ন রেলিগেশন ফাইটেও চলে গেছিল। তা 2019-এ বাদলদা নেতৃত্বে আমরা কিছু এক্স প্লেয়ার যখন আমাদের এই টিমটার দায়িত্ব পেলাম, আমরা একটা তখন আমরা কইলাম একটা 7-8 নাম্বার টিম। ওই টিমটারে আমরা বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট জেনারেল মুবিন স্যার এবং আমাদের আলমগীর ভাই আমাদের চেয়ারম্যান, ফুটবল চেয়ারম্যান, ওনাদের পৃষ্ঠপোষক সহযোগিতায় আমরা কিছু এক্স প্লেয়াররা সবাই মিলে এই ক্লাবটারে একটা, আমাদের একটাই চিন্তা ছিল এই ক্লাবটারে আগের ঐতিহ্য ফিরে আনা। তো এটা আমরা করলাম। 2019-এ আমরা 6 নাম্বার হয়েছি, তারপরের বছর আমরা 4 নাম্বার, তারপরে আমরা লাস্ট সিজন আমরা একটা ফেডারেশন কাপও পাইলাম এবং 3টা রানার্স আপ হইলাম। তা আমরা আসলে এই টিমটার মধ্যে এত প্লেয়ার চেঞ্জ ছিল না, এবং আমাদের এই টিমটা ভালো করার জন্য আমাদের একটা অস্ট্রেলিয়ান কোচ ছিল শ্যানলিন, তার একটা ভূমিকা ছিল অনেক বড়। তারপরে ও চলে যাওয়ার পরে আমরা মানিক ভাই আসলো, মানিক ভাই থাকার পরে আমরা আলফাজরে করলাম। আলফাজ
সেনের আন্ডারে প্রায় 1.5 বছর 2 বছর ছিল, সহকারী হিসেবে সহকারী হিসাবে ছিল। তো আলফাজ আসলে সেই আমাদের কেমিস্ট্রিটা, সেই বন্ডিংটা খুব এবং আমাদের এই টিমের ভিতরে দেখবেন বেশি চেঞ্জ নাই। যারা বেস্ট 11 খেলছে একটা টিমরে আমরা লাস্ট 3 বছর ধরে রাখছি, এটা একটা বড় ব্যাপার। আরেকটা জিনিস আমাদের ফরেন প্লেয়ার, বিশেষ করে সলিমান আমাদের 6 ইয়ার একই টিমে খেলতেছেন এবং তার একটা লিডারশিপ আছে। এবং আমাদের এই যারা কোচিং স্টাফ আছে, আলফাজ আছে, সেন্টু আছে, কানন ভাই আছে, আমাদের ফিজিও আছে, আমাদের আরেকটা গাইড অমিত আছে, অফিসিয়াল কাজ করে, আর এবং এক্স প্লেয়ার যারা আছে সাব্বির ভাই, জনি ভাই, জসি ভাই, সবাই একটা বন্ডিং ফ্যামিলির মতো। তো একটা আসলে আমরা মহরণ ক্লাবরে আগের জায়গায় আমরা দেখতে চাই, এই দায়িত্বটা আমরা পালন করার জন্য সবাই সচেষ্ট এবং সবাই এক হয়ে কাজ করছে ফ্যামিলির মতো। এই জন্য আজকে আমি মনে করি আর্লি এক চ্যাম্পিয়ন হয়েছে। আমার এই বছর চ্যাম্পিয়ন টিম না আমি মনে করি, বাট আমরা চ্যাম্পিয়ন হয়েছি এই টোটালি ডিসিপ্লিনের কারণে। জি, আলফাজ ভাই যদিও শুনলেন কিংবা মানিক ভাইয়ের কথা বলছিলেন নকিব ভাই, তবে আপনার অধীনে শিরোপার বলতে যেটা বুঝে, আপনি গত মৌসুমে মোহামেডান শিরোপা জিতেছে, যদিও লিগে না হলেও এবার এসে লিগে জিতলো, সেই অনুভূতিটা কীরকম? মানে আপনার অধীনে এসে মোহামেডান এত বছরের শিরোপা খরা কাটিয়েছে। আসলে এটা তো আমার একার চেষ্টা না, আসলে এখানে আসলে সবচেয়ে বেশি খেলোয়াড়দেরকে দিতে হবে, প্রাধান্য দিতে হবে, এবং সবচেয়ে বেশি অফিসিয়াল আমাদের বিশেষ করে প্রেসিডেন্ট এবং ফুটবল চেয়ারম্যান ওনারা যে আমাদেরকে বলেছিল যে আমাদের ঐতিহ্যটা ফিরিয়ে আনতে চাই আমরা, আমাদেরকে এখন দায়িত্ব দেওয়া ছিল। তো আমরা আসলে ওইসব জায়গায় কাজ করছিলাম যে আমাদের টিমটা একটা মোহামেডান টিমটাকে আগের মতো মানুষ পরিচিতি লাভ করুক, মানে মাঝখানে যে অবস্থা গেছে। তো ওইখান থেকে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের ভিতরে কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ারদের ভিতরে একটা আলাদা একটা বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক আছে। এবং প্লেয়াররা যে মাঠে খেলে তারা আসলে মোহামেডানকে ভালোবাসে এবং তারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। তো আসলে এই যে প্লেয়ারদের এবং কোচদের ভিতরে এবং অফিসিয়ালের ভিতরে একটা আন্তরিকতা, আসলে এটা আমার মনে হয় কোনো টিমে নাই। তো এই জায়গাটা আমার মনে হয় যে অনেক এগিয়ে আছি আমরা, এবং আমরা সবাই চেষ্টা করি যে জায়গা থেকে চেষ্টা করে যে মোহামেডানের ঐতিহ্যটা ফিরে আসুক, এবং আমরা ওই ঐতিহ্য ফিরে আনতে গিয়ে আমরা এই বছর চ্যাম্পিয়ন হয়েছি। নকিব ভাই, এর মাঝেও এই আনন্দের মাঝেও কিছুটা আক্ষেপেরও বিষয় রয়েছে। এখনো পর্যন্ত ফুটবলাররা পারিশ্রমিক পাননি, এবং যেহেতু ঈদের আগেই সেটা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে পারিশ্রমিক না পাওয়ার পরও তারপরেও যেভাবে ফুটবলাররা খেলেছে সেটা আসলে আগে কতটুকু সম্ভব? পারিশ্রমিকটা একটা ফ্যাক্টর, কারণ আমাদের প্লেয়ার যারা ফুটবল প্লেয়ার আছে ওরা আসলে এইটার উপরে নির্ভরশীল। আমরা যখন খেলা ছেড়ে দেই 5% প্লেয়ার ভালো অবস্থানে থাকে বা চাকরি করে, ওরা ফুটবল তো আর 35-এর পরে খেলা যায় না। তাই পারিশ্রমটা আসলে আমাদের দেশের যারা ক্লাব পরিচালনা করেন তারা এই জিনিসটা জানেই না যে প্লেয়ারদের পারিশ্রমিকটা ঠিক মতো দিতে হয়। আসলে আমাদের প্রফেশনাল আমরা বলি, আমাদের ক্লাবগুলি এখন পর্যন্ত আমি মনে করি বসুন্ধরা ছাড়া আদার্স ক্লাবগুলি এখনও প্রফেশনাল, ডোনেশনের উপর ক্লাবগুলি চলে। তা আমাদের দেশের এই কন্ডিশন সবাই জানে। আমাদের 2 জন লোক বেশিরভাগ টাকা পয়সা ফুটবলে দিচ্ছেন, আমাদের প্রেসিডেন্ট আলমগীর ভাই। তাই ওনাদের দেশের এই অবস্থা ওনাদের ব্যাপারটা বুঝতে হবে, এবং আমি মনে করি আমাদের প্লেয়াররা যথেষ্ট স্যাক্রিফাইস করছে। এবং এই ব্যাপারে আলমগীর ভাই লাস্ট আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পর উনি ক্লাবে এসে প্লেয়ারদের বলে গেছে ওদের কিছু বাকি আছে টাকা, এটা ইমিডিয়েটলি 29 তারিখের আগে তাদের ফুলফিল করে দিবে ইনশাল্লাহ। তার আসলে ফুটবলের প্রফেশনালিজম আরও যেন ক্লাবগুলির আসলে এই ডোনেশনের উপর ক্লাব চলে, ক্লাবের পার্মানেন্ট ইনকামের ব্যবস্থা করতে হবে যদি ভবিষ্যতে মোহামেডান ক্লাবে আমরা 5 বছর পরে আরো ভালো পজিশনে দেখতে চাই। এই সিস্টেমে ক্লাব চললে আসলে আমরা আরো পিছিয়ে যাব। ক্লাব এই সিস্টেমে আসলে চলা উচিত না, সবার এই ব্যাপারে চিন্তা করা উচিত। আমি মোহামেডান ক্লাবে আমি 5 বছর 10 বছর পরে কোথায় দেখতে চাই। জি, আমরা যতটুকু শুনেছি যে এই ধরনের একটা আর্নিং এর সোর্স ক্রিয়েট করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল একটা সময়। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শক সাবেক ফুটবলার হোসেন, যতটুকু জানতে পেরেছি। একটু দর্শক আপনার পরিচয় দেবেন এবং প্রশ্ন কিংবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাই কোচকে, আপনার এই লিগে সবচেয়ে বেস্ট
সবচেয়ে বেস্ট ফুটবল খেলেছে আপনার টিম? জি দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আলফাজ ভাই, আপনার দৃষ্টিতে কোন ম্যাচটা সেরা ম্যাচ ছিল মোহামেডানের? আমার মনে হয় প্রথম লেগে আমরা বসুন্ধরাকে যে 10 জন নিয়ে আমরা হারিয়েছি, সেটাই আমার কাছে মনে হচ্ছে বেস্ট ফুটবল খেলেছে। জি, নকিব ভাইয়ের কাছে আবার ফিরতে চাই। আপনি বলছিলেন যে পেশাদারিত্বের একটা অভাব তো রয়েছেই, পাশাপাশি এই ডোনেশনের উপরে আসলে খুব বেশি সাস্টেনেবিলিটি থাকে না ক্লাবগুলোর। তারপরও যেহেতু লিগ চ্যাম্পিয়ন হয়েছে, কারণ এই সব ডোনেশন কিংবা সাফল্যের উপরে অনেকটা আসলে ডিপেন্ড করে, যেহেতু সফলতা পেয়েছে, পরবর্তী মৌসুমটা মোহামেডানের কেমন হতে পারে এবং ভালো ফুটবলার আনার ক্ষেত্রে মোহামেডান কতটুকু ভূমিকা রাখতে পারে? আসলে আমি অ্যাজ এ ম্যানেজার হিসেবে এখন আমি জানি না নেক্সট ইয়ার আমি কিভাবে একটা টিম করব, কারণ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। নেক্সট ইয়ার টিম করার জন্য আমাদের আসলে ক্লাবের এখন কোনো বোর্ড নাই। এই বোর্ডে আমরা নেক্সট এজিএম হবে ঈদের পরে, বা একটা নতুন বোর্ড হবে। এখন আসলে আমাদের মেনলি আলমগীর ভাই এবং প্রেসিডেন্ট জেনারেল মুবিন স্যার, উনিই ক্লাবটা দেখতেছেন, বাট ওনারা প্রসেসিং করতেছেন। বাট এর মধ্যে আমাদের বললাম 30 তারিখ থেকে দলবদল স্কাউট কার্যক্রম শুরু। তো এখানে আমাদের তো ওনারা কোনো সাজেশন দেয় না নেক্সট ইয়ার টিম করার ব্যাপারে। আমার গাইডলাইন নেই। তাই আমি মোহামেডান ক্লাব তো বসে থাকবে না, ইনশাল্লাহ অবশ্যই একটা ভালো টিম করবে। কিন্তু এইসব আসলে এটা প্রসেসিং আরও 6 মান্থ আগের থেকেই করতে হয়, যে জিনিসটা আমাদের বাংলাদেশে একমাত্র বসুন্ধরাই করে। আসলে এই আমাদের ক্লাবগুলি যদি প্রফেশনালিজম আনতে হয়, এই ক্লাব প্রতি বছর আগামী বছর আমি কি করব, এটা লিগ শুরু হওয়ার পর থেকে এটা চিন্তা ভাবনা করা উচিত। জি, আলফাজ ভাই, আপনার কাছে মনে হয় কিনা একটা চ্যাম্পিয়ন দল তারা জানে না যে এই দলটার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগোনো উচিত ছিল কিনা মোহামেডানের? এটা তো আমি নিজেও জানি না, কারণ আমিও তো এখনো আগামী বছরের জন্য মোহামেডানের চুক্তিবদ্ধ হইনি। এখন আমার সাথেও কথা বলার নেই। তো প্লেয়াররা তো আগে দরকার, আসলে প্ল্যানিং থাকা উচিত যে আগামী বছর, এই বছর আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরেও আমরা এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই যে আমরা আগামী বছর কীভাবে টিম করবে, কাকে রাখবো। তো এখানে আমরা এখনও পিছিয়ে আছি। জি, নকিব ভাই, আপনি বলছিলেন যে যেহেতু কোনো প্ল্যান সেভাবে নেই, সেক্ষেত্রে মানে সেইটা এটা একটা বড় প্রতিবন্ধকতা কিনা শুধুমাত্র মোহামেডান নয়, যে কোনো ক্লাবের জন্যই, যে এই ধরনের যেহেতু কোনো ভিশন নেই কিংবা চ্যাম্পিয়ন হওয়ার পরও সেটা আসলে এটা আসলে আমাদের ক্লাব ম্যানেজমেন্টের ব্যাপার। ম্যানেজমেন্ট আসলে আমরা যেমন পার্ট অফ ম্যানেজমেন্ট, আপনারা নিজে, আমিও পার্ট অফ ম্যানেজমেন্টের মধ্যে পড়ি। আমাদের একটা চিন্তা চেতনা আছে মোহামেডান ক্লাবের আমরা কিভাবে দেখব, এনে সর্বোপরি অর্থের একটা ব্যাপার চলে আসে। তা এই অর্থটা তো ম্যানেজার ম্যানেজ করবে না, এখানে অফিসিয়াল যারা ডাইরেক্টররা আছেন তারা ফুটবলটা নিয়ে করবে। আমার বাজেট কত, আমি কি করব, এই ক্লাবটার এই নেক্সট ইয়ার কীভাবে কি ধরনের টিম করব, চ্যাম্পিয়ন টিম করব নাকি। মোহামেডান আবহনী তো কখনো চ্যাম্পিয়ন ছাড়া চিন্তাও করে না বাংলাদেশি ফুটবল হওয়ার পর থেকে। তা মোহামেডান যদি গত এই 18, 15, 16, 9 নাম্বার ছিল, একবার 10 নাম্বার ছিল, কিন্তু ওদের একটা চিন্তা ভাবনা ছিল, তখনও বলতো আমরা চ্যাম্পিয়ন টিম। তা এখন আসলে ফুটবলের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। স্ট্রাকচার চেঞ্জ হলে এইগুলি নিয়ে আসলে আমাদের ফুটবল বোঝার লোক খুবই কম। আমাদের কিছু এক্স প্লেয়ার আছে, ওনারা ক্লাবে আসে, আমরাও ওইভাবে চেষ্টা করতেছি। এখন এখানে একটা প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন এখন। আগে তো 1-2 কোটি টাকাতে একটা টিম করা যেত, এখন একটা চ্যাম্পিয়ন টিম করতে মিনিমাম 15 কোটি 16 কোটি টাকা লাগে। তাই এই জিনিসটা তো আসলে ক্লাবের তো পার্মানেন্ট কোনো ইনকামই নাই। তাই সেইটা কিভাবে করা যাবে আসলে নীতি নির্ধারণ করে ডিসিশন দিতে হইব, এইভাবে তোমরা আগাও, আমরা এটার সাপোর্টটা দিব। জি, এই বিষয়টির সুরাহা নিশ্চয়ই খুব অচিরেই আমরা দেখতে পারবো। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল দর্শক, লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে কিছুক্ষণের মধ্যে দিচ্ছি। দর্শক, ফিল্ম লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি মোহামেডানের সাফল্য গাথা নিয়ে। আলফাজ ভাই, সংবর্ধনা দেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি, মোহামেডান ক্লাব ফুটবলার এবং সংশ্লিষ্টদের সংবর্ধনা দেবে। সেই সংবর্ধনাটা কবে হবে এবং পাশাপাশি ট্রফি এখনো বুঝে পাননি আপনারা, সেটিও কবে পেতে যাচ্ছেন? সম্বর্ধনাটা আসলে আমি যতটুকু জানতে পেরেছি 1 তারিখে, আর ট্রফিটা আমরা আগামীকাল শুক্রবার আমাদের খেলার ব্রাদার্স ইউনিয়নের সাথে ঘরের মাঠ কুমিল্লার মাঠে খেলা হবে, সেখানেই দেওয়া হবে যতটুকু আমি জানি। জি, নকিব ভাই,
আপনি বলছিলেন বসুন্ধরার প্রসঙ্গটা বারবার আসছিল, তাদের প্রফেশনালিজমের কথা, তারা যে পরিমাণে অর্থ ব্যয় করেন। এরপরও মোহামেডান ক্লাব বসুন্ধরা পারেনি, ইভেন তারা রানার্স আপের দৌড় থেকেও অনেকটা পেছনে আছে। সবসময় আসলে ফুটবলে অর্থটা মানে যদিও একটা দীর্ঘ ধারাবাহিকভাবে তারা গত 4-5 বছর ধরে রুল করেছে এই বসুন্ধরা কিংস, তারপরও সেটার পেছনে আসলে কি উদ্দীপনা কাজ করেছে? মানে অর্থের ঝনঝনানি ছিল কিংবা ভালো মানের ফুটবলার বিদেশ থেকে এসেছিল, তারপরও মোহামেডান কিন্তু শিরোপা জিততে পারলো। সেটা কতটা অনুপ্রেরণা দেয় এবং সেটা ফুটবল আপনি যদি ডেভেলপ করতে চান, ক্লাব ফুটবল যদি আমরা ডেভেলপ করতে চাই, তাইলে তো আমাদের অবশ্যই ভালো মাঠ দরকার, ভালো সুযোগ সুবিধা দরকার প্লেয়ারদের জন্য। তা আমি যদি আমি অবশ্যই জানেন মোহামেডান ক্লাবের অবস্থা, আমরা এই সিজন কোথায় প্র্যাকটিস করছি, আউটার স্টেডিয়াম, যেখানে মাঠ পাইছি। মোহামেডান ক্লাবের 6 সাইডে ছোট মাঠ, তারপরেও গাছ নাই। সেই দিক দিয়ে আপনি সুযোগ সুবিধার দিক দিয়ে চিন্তা করেন, বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা পার্সোনাল স্টেডিয়াম আছে, প্র্যাকটিস গ্রাউন্ড আছে। একটা প্লেয়ার যখন ভালো কিছু আদায় করতে চান, তার ওই সুযোগ সুবিধা অবশ্যই দেওয়া উচিত। আমরা একটা রেজাল্ট পাইছি, এটা নিয়ে আমরা ভবিষ্যতে আবার পাবো কিনা সে সন্দেহ আছে। আপনি ওই সুযোগ সুবিধা অবশ্যই আপনাদের প্লেয়ার দিন। এবং ওয়ার্ল্ড ফুটবল কিভাবে চলতেছেন, আমি ভালোরে ভালো বলবো না কেন, আমি কি ঘাস ছাড়া মাঠে ফুটবল খেলি? আজকে ওয়ার্ল্ড ফুটবল কোথায় আছে? আপনি সিম্পল বাংলাদেশ, ইন্ডিয়ায় দেখেন প্রতিটা স্টেডিয়াম কত সুন্দর। আমরা ঢাকায় কোনো স্টেডিয়াম করতে পারি না। এক স্টেডিয়ামের উপরে 4 বছর লাগে আমাদের 4 স্টেডিয়াম তৈরি করতেই। 4 বছর ধরে কাজ হয়ে এখন আমরা বুঝে পেলাম এই 10 তারিখে সিঙ্গাপুর বাংলাদেশের ম্যাচ। তা এইভাবে যদি বাংলাদেশের ফুটবল আগাইতে চান, 100 বছরে ফুটবল কিছু হবে না। তা আপনি এই সেম বসুন্ধরার মতো আদার্স 8টা-9টা ক্লাব যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে, আমার স্টেডিয়াম থাকবে পার্সোনাল, আমার একাডেমি, আমার 18-এর টিম থাকবে, 15-এর টিম থাকবে, তাইলে আমি ফুটবলের যদি একটা স্টেজে নিতে পারবো। আপনি মাঠ ডেভেলপ না করলে কখনো ফুটবল ডেভেলপ করতে পারবেন না। নাহলে আমরা ফুটবল আরও পিছাইতেছি। আমি মনে করি না এখান থেকে ফুটবল ওই সাময়িক আপনি রেজাল্ট পাবেন, বাট লং টাইম রেজাল্ট পেতে আপনি এইগুলি চিন্তা করতে হবে। অবশ্যই ঘরোয়া ফুটবলে নজর দিতে হবে। আলফাজ ভাই, সংবর্ধনা অনুষ্ঠানে কোনো চমক থাকছে কিনা, আপনার কাছে কোনো ধারণা আছে কিনা, এবং পাশাপাশি বোনাস দেওয়ার কোনো পরিকল্পনা খবর আপনার কাছে আছে কিনা? সম্বর্ধনা তো এটা জানি দিবে 1 তারিখে, বাট কে কোনো আছে কিনা সেটা জানি না। আসলে আমরা খেলা নিয়ে ব্যস্ত। গতকালকে 2 দিনে আমরা কুমিল্লা ছিলাম, আজকে আসার পর আবার কালকে চলে যাব। আসলে এখনও আমরা ওইভাবে আলাপ করতে পারি নাই, তো এটার কোনো আছে কিনা আমি জানি না। বোনাস আমাদেরকে বলছিল আলমগীর ভাই, ম্যাক্সের চেয়ারম্যান, আমাদের ফুটবল চেয়ারম্যান, উনি বলছিল 29 তারিখে শেষ খেলার দিন উনি বোনাস ডিক্লেয়ার করবে। দেখা যাক, অপেক্ষা করতে হবে। জি, নকিব ভাই, বাংলাদেশের আসলে আপনি যেটা বলছেন যে ঘরোয়া ফুটবলটা আগের চেয়ে আরও পিছিয়েছে, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। এর মাঝেই এই বিদেশি ফুটবলারদের যে এক ধরনের হাইপ উঠেছে, ধরেন হামজা চৌধুরী থেকে শুরু করে সমিত সোম আসছেন, পাশাপাশি ফাহমিদুলদের, সেটা মানে জাতীয় পর্যায়ে তার ইম্প্যাক্টটা সুদূর প্রসারী কিনা, নাকি মানে সাস্টেনেবিলিটি কতটুকু? না, হামজা তো আমাদের বাংলাদেশি প্লেয়ার, ও তো আর বিদেশি প্লেয়ার না। ও বাংলাদেশি, প্রবাসীরা তো বাংলাদেশি। তা আমার কথা হইলো হামজার মতো আরো 10 জন আসুক, কোনো সমস্যা নাই। তখন আমরা তো সবাই পরীক্ষিত প্লেয়ার, আমরা জানি হামজা ইংলিশ লিগ খেলে। তো এই ধরনের প্লেয়ার যদি আরো 10টা আসে, আমাদের ফুটবল স্ট্যান্ডার্ড বাড়বে। আমরা এখন প্রবাসী নিয়ে যারা বলে প্রবাসীরা আমরা এক্স প্লেয়াররা পছন্দ করি না, বাট এই জিনিসটা এরকম না, এই জিনিসটা ভুল। এই জিনিসটা হইলো ওই প্লেয়ার কোন লিগে খেলে, ওর স্ট্যান্ডার্ডটা কি, হামজার মতো কি স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড হইলে আনো, 10টা কেন 20টা নিয়ে আসুক, কম্পিটিশন আরও বাড়বে, বাংলাদেশে আরও ভালো জায়গায় যেতে পারবে, এশিয়ার পর ভালো স্ট্যান্ডার্ডে গিয়ে খেলতে পারবে। তো এখানে একটা ভুল আছে, আমরা ওই স্ট্যান্ডার্ড প্লেয়ার পাচ্ছি নাকি আমরা যারে তারে আয়না দিতেছি। এই যে কয়দিন আগে ছোটন বাইরে এই ফেসবুকে যা তা বলছে মানুষ, আন্ডার 19 রানার্স হয়ে আসছে ইন্ডিয়ার মাঠে, ট্রাই ব্রেকারে হারছে। তো ওই 2টা প্লেয়ার কোনো 2টা প্রবাসী প্লেয়ার খেলাই নাই, কিন্তু ওরা কোন স্ট্যান্ডার্ডের প্লেয়ার আগে মাঠে ফুটবল। এখন ফুটবলার আমরা কোচ একটা প্লেয়ার ভালো চিনবে। আমি যারা ফেসবুকে লেখালেখি করি, ওরা আমরা কি চিনবো?
ওরা জানি ফুটবলটা কোথায় আছে ফুটবল সম্বন্ধে। এবং কিছুদিন আগে আলফাজ ভাই অনেক সমালোচনার অনেক মুখে পড়েছিলেন। আসলে এইগুলি ওরা তো মন্তব্য করে। ফুটবলটা জিনিসটা ওরা যদি বলেন 100 মিটার 5টা রান করতে, তাহলে ও বুঝবো ফুটবলটা কি কষ্ট কি। এই ধরনের লেখালেখি হবেই, বাট স্ট্যান্ডার্ড প্লেয়ার আনুক বাংলাদেশ, আমরা অবশ্যই চাই। হামজার মতো আরো 10 জন আসুক, বাংলাদেশ ফুটবল উপরে নিয়ে যায়। জি আলফাজ ভাই, শেষটা করতে চাই সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ দিয়ে। এই ম্যাচের কে ঘিরে আপনার প্রত্যাশাটা কি? ইতোমধ্যেই একেবারে দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। এটা হওয়া স্বাভাবিক। প্রথমত বাংলাদেশ টিমের অনেক দিন পরে জাতীয় স্টেডিয়ামে খেলা হবে এবং নতুন রূপে আমাদের স্টেডিয়ামটা দেখার জন্য মানুষ আসবে। বাংলাদেশে যে একটা হামজা চৌধুরী আসার পরে যে একটা জোয়ার উঠেছে, সে আসলে এই জোয়ারটার জন্য হয়তোবা আমাদের দর্শকের জন্য, আমাদের টিম যদি দর্শকের জন্য খেলে, আমার মনে হয় কিছু একটা রেজাল্ট হইতে পারে। বাট খাটো করে দেখার কিছুই নাই সিঙ্গাপুরকে। জি, যেহেতু র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে এবং পাশাপাশি আমার মনে হয় ফুটবলের এই হাইপের পেছনে আরেকটা অন্যতম কারণ হচ্ছে ক্রিকেটের ক্রমাবনতি যদি বলি। গতকালকে আমরা লক্ষ্য করলাম জার্মান আমিরাতের সাথে তারা সিরিজ হেরেছে। তারপর আমরা চাই আসলে ক্রিকেট ফুটবল সব দিকেই বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ক্লেমন বিয়ন্ডা গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।